আমি 2001 সালে চাকরি করতে আসলাম, আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ, আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রা সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সে কাজগুলি করেছি, এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, অনেকের সাথে আমি মিশি। আমি শেষ করি একটু। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি। সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি, উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন। সেই হিসাবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তত অয়েল কানেকশন হতো না। যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন, কিন্তু ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাকে চলে যেতে হবে কেন? এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, এবং থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা? অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার 100 কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন, এটা তো আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা FBI এর আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে FBI এর হাতে আটক হলে বাংলাদেশের কনসুলেট এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের। আজ পর্যন্ত কি বলতে পারছে? কেউ বলতে পারে না। ধারণা কিন্তু আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি FBI এর হাতে আটক। FBI এর হাতে আটক, FBI এটা কি এটাও জানে না। আর আটক হলে কি হয়, আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না? তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি। যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের। কেউ জানতে পারলো না। এইভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়। এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম। এক কথাটা একটু কাহিনী শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম। কত তারিখ? সেখানে 20 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম। সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। আপনি তো সাক্ষী যে আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? এইভাবে মন গড়া গল্প বলছে না, এই মন গড়া গল্প বললেই হবে না। ফাইন। আপনার বিদেশে কোনো টাকা আছে কিনা? সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ? আমার টাকা যদি থাকেই আমি তো বলবোই আমার টাকা নাই।
ওকে, হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে এসেছি। সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে। সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে। আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে, যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম। আপনি যদি কামাল ভাই প্রশ্নটি তুলেছেন, আমি একটু পরিচয় করে বললাম, আপনি যদি একটু বলেন। আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ। আমি যখন ডিসি তেজগাঁ এসপি, তখন বেনজির সাহেব হলো ইন্সপেক্টর জেনারেল পুলিশ। তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প, যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে, ভিউয়ার বেশি হবে, এই কারণে এই কথাগুলি বলে। তাহলে আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর জেনারেলের কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না। এটা সম্পূর্ণ একটা একটা মিথ্যা বানোয়াট প্ররোচনা। আমি শুধু একটা কথা বলি, আইজি সাহেব আর এসপি সাহেবের মধ্যে দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না। কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না, উপযুক্ত গল্প না। তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনেই বলেন। আমার সাথে যে আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন, উনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। তাহলে উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো, তাহলে কোনোদিন একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক, আপনি জানেন, সেখানে আমি এতগুলি আমি এত পদোন্নতি পেতাম না। আসলে ছোট্ট করে একটু বলতে পারি, এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে। এটা আসলে অনেক সময় আমি একটু কথা বলি, আজকেও আমি দেখেছি যে ওই নাগরিক পেজের মধ্যে একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে। আসলে দেখেন, আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই, সেখানে আমাদের কাজটি হচ্ছে কোন একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যে অনেকগুলি ওয়ারেন্ট আছে, এই আসামির খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি, সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজ খবর নিচ্ছি, মিডিয়াও তো খোঁজ খবর নিচ্ছে। না ফ্যান্টাস্টিক, আপনি সুস্পষ্ট তথ্য নয়, আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন, কোনো ইঙ্গিত, কোনো কিছু? সেই আমরা এখনো এই ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই। এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য, এটাকে একটা নিউজ করার জন্য বলার জন্য বলে, না হলে বলুক তারা। যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে, আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে, কিন্তু তারা গোপনে বলুক, কারণ যারা আমাদের তথ্যটা দিয়ে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না। আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই কথা বলি, আমরা তাদেরকে এই কথা বলেছি যে আপনারা বলেন কামটা, কিন্তু আজ পর্যন্ত অনেক মিডিয়ার সাথে আমি কথা বলি যারা নিউজটি করেছেন, তারাও এরকম আনুমানিক বিভিন্ন নাম বলে, এমুক নাম। আসলে এটাকে একটা ওই গল্পের আমি মনে হয় এটা আনুমানিক একটা গল্প, যে সেটা ছাড়লে হয়তো মিডিয়াতে ভিউ হবে বেশি, এই কারণে হয়তো বলে। ঘটনা হচ্ছে আপনি বলতেছেন যে টিম আসে, কিন্তু আমরা দেখেছি যে দুবাইতে যে স্বর্ণের দোকানদের মধ্যে, তারপরে হচ্ছে অন্যান্য রেস্টুরেন্ট, ইদানিং অন্য ব্যবসা, ফ্ল্যাট, রিয়েল এস্টেট ব্যবসায় অনেক বাংলাদেশি সেখানে যাচ্ছেন এবং তারা কিভাবে সেখান থেকে টাকা নিচ্ছেন সেটা আমরা জানতে পারতেছি না। আমরা ধারণা করে নিচ্ছি যে এই টাকাটা যে হুন্ডি করতেছেন এবং তারা বিদেশে যাচ্ছেন, সেটা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে কোনো না কোনোভাবে তারা যোগসাজশ করে সেটি করছেন যাতে তাদের চোখে ধুলা দেওয়া যায়। এটি হচ্ছে আমাদের উপসংহার। আপনি এটি নিয়ে কি বলছেন? কে টাকা পাচার করছে? কামাল ভাই, আমি একটু প্রশ্নটা পরিষ্কার করি যে হ্যাঁ, ডিবি এগুলি করতে চায় বা করতে পারে, কিন্তু পৃথিবীর সব দেশেই যেটাকে বলা হয় হচ্ছে টিপ দেওয়া, পুলিশকে একটু জানানো, একটু সূত্র বলা, বাকি কাজটা পুলিশই করবে, সেটা করা তো নাগরিক দায়িত্ব এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব। আমরা কি আমাদের দায়িত্বটা শেয়ার করছি কিনা সেটি হচ্ছে প্রশ্ন। পুলিশের
দায়িত্ব নিয়ে আমরা অনেক প্রশ্ন করলাম। পুলিশের দায়িত্ব নিয়ে আমি আপনার নাগরিক দায়িত্ব এবং সাংবাদিকতার দায়িত্ব, এইটা নাগরিক দায়িত্ব, এটা সাংবাদিকদেরও দায়িত্ব, এবং সাংবাদিকরা এই দায়িত্বটা প্রায়ই পালন করে, খুব বেশি করে না, মাঝে মাঝেই করে। বাংলাদেশে যতগুলি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা আমরা দেখি এরকম, যে কোন আসামি পালিয়ে গিয়েছে, কোন কোথায় ভিন্ন নাম ভারিয়ে কিভাবে আছে, এই সমস্ত ঘটনা কিন্তু সাংবাদিকরাই আনে। হ্যাঁ, রেগুলার হয়তো আনতে পারে না, হয়তো 2 মাস 3 মাস পর একটা করে ঘটনা আসে। যখন আসে তখন ওটা নিয়ে হইচই কিন্তু হয়, এবং তখন পুলিশ তৎপর হয় না, আমি তা বলছি না, কিন্তু হয়। আপনি মনে করতে পারবেন ওই যে সিলেটের একটা ঘটনা, একটা ছোট বাচ্চাকে ইয়ের সঙ্গে পিটিয়ে করা হচ্ছে, তারপর ওই লোক কিন্তু আপনার চলে গিয়েছিল সৌদি আরব, তারপর সেখান থেকে তারা কিন্তু নিয়ে আসছে, আনছে কে? পুলিশই আনছে। কিন্তু আনলো কিভাবে? আনলো যে মিডিয়ায় সেটা প্রচার হয়েছিল বলে আনলো। মিডিয়া যে একদম করে না, মিডিয়া করে। আবারও আমি ডেভিলস অ্যাডভোকেট হই, কিন্তু কারণ আপনি আমাকে এটি বলেন, আপনি মুনিয়া হত্যাকাণ্ডের কথা বলেছেন, মুনিয়া হত্যাকাণ্ডের সময় মিডিয়ার রোল কি? ধরেন ডিবি, আমি একজন ডিবিতে কাজ করি, আমার বন্ধু হারুনের মতো, আমি এখন কি ক্লু নিব পত্রপত্রিকার মধ্যে মুনিয়া হত্যাকাণ্ড থেকে? আমি বুঝবোটা কি? আমি কি বুঝবো? আপনি আমাকে বলেন। বাংলাদেশের নামী দামি জাতীয় পত্রিকাগুলিতে মুনিয়া হত্যাকাণ্ড নিয়ে আমাকে কি ক্লু দিয়েছে? আপনি আমাকে বলেন। পুরো ক্লু দেয়নি, বরঞ্চ সেখানে যেটা হয়েছে যে আসামি হিসেবে যার নাম এসেছে, ওনার মিডিয়ার যিনি প্রবল প্রতাপশালী মানে সম্পাদক, ওনাদের প্রায় 6টা মিডিয়া আছে, 6টা মিডিয়ায় এই নিউজটাই একদম ব্ল্যাক আউট করা হয়েছে যে ওনার মালিক, যেখানে তার মালিকানা নাই সেই পত্রপত্রিকাগুলিতে কি হয়েছে? আরো বেশি করা হয়েছে অনেকগুলোতে হয়েছে, এবং চাপ দিয়ে করানো হয়েছে। চাপ যারা মানেনি বলে ওই সম্পাদক ওই সংগঠন থেকে পদত্যাগ করেছেন। এটাও হয়েছে যে কেন তার মালিকের বিরুদ্ধে লিখতে দেওয়া হলো, এগুলো হয়েছে। এগুলো আমরা দেখি। আমি কিন্তু বলছি না যে সাংবাদিকরা খুব ভালো আছে, সাংবাদিকরা ধোয়া তুলসী পাতা, তাই বলছি না। সাংবাদিকরা বিকৃত হয়ে গিয়েছে, বিকৃত 2 অর্থে বিকৃত, এই যে কয় রিকার অর্থেও, কয় রফলা ঋষিকার অর্থেও। সাংবাদিকরা এখন বাংলাদেশে 2 ভাবে বিকৃত হয়ে গেছে। এখন এটা তো হয়েছে, ওইটা ওরকম। আমি বলি আপনাকে, যদি আপনার জ্বর হয়, আপনি আশা করতে পারেন না যে সারা শরীর গরম থাকবে কিন্তু কপালটা ঠান্ডা থাকবে। জ্বরটা তো সারা দেশে, এই প্রবণতাটা সারা দেশে আছে। আপনি হুট করে একটা প্রফেশন সাংবাদিক ভালো হয়ে যাবে আশা করতে পারেন না। যে জিনিসটা হারুন ভাই বললেন যে সব কাজ কি উনিই করবেন, না সব কাজ উনি করবেন না, উনি আসলে কোনো কিছুই করতে পারবেন না যদি সবাই কিছুই না করে। খুব স্বাভাবিক কথা। কিন্তু এখন আপনি কোথায় ধরে টান দিবেন? আপনি কাকে ধরবেন? ধরলে তো পুরোটাকেই ধরতে হয়। এখন পুরোটাকে ধরবে কে? আপনি ধরবেন, আমি ধরবো? পারবো না তো। এই ঘটনা হলো সারা শরীর, আমরা বরং সব দোষ পুলিশকে দিব, ওইটা ভালো। এটা নিরাপদ।